আজ যে খবরটা সামনে এসেছে সেটা কোনো সাধারণ সীমান্ত সংঘর্ষের খবর নয়। এটা এমন একটা ঘটনা যেটা গত কয়েক মাসে পুরো যুদ্ধচিত্রকে একটা নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে। দক্ষিণ লেবাননের পাহাড়ি এলাকাগুলো থেকে আজ যেভাবে ড্রোন অপারেশন পরিচালিত হচ্ছে সেটা শুধু ইসরায়েলি বাহিনীর জন্য নয়, পুরো পশ্চিমা সামরিক কৌশলের জন্য একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে ঠিক কি ঘটেছে এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ। চলুন শুরু থেকে ধাপে ধাপে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। বর্তমান পরিস্থিতি মাটিতে আসলে কি হচ্ছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ আজ একটি বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। সেই বুলেটিনে যে তথ্য উঠে এসেছে তা সরাসরি দক্ষিণ লেবাননের একাধিক অপারেশন পয়েন্ট থেকে নেওয়া। হিজবুল্লাহর সামরিক শাখা ইসলামিক রেজিস্ট্যান্স আজ একটি সম্পূর্ণ নতুন ধরনের কৌশল ব্যবহার করেছে। তারা আবাবিল সিরিজের লয়টারিং গ্লাইডার, যাকে সহজ ভাষায় আত্মঘাতী ড্রোন বলা যায়, সেগুলো ঝাঁকে ঝাঁকে ব্যবহার করছে ইসরায়েলি সামরিক অবস্থানের উপর। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই ড্রোনগুলো কোনো সাধারণ বাণিজ্যিক ড্রোন নয়। এগুলো লয়টারিং মিউনিশন, মানে এগুলো আকাশে ঘোরাফেরা করতে পারে, টার্গেট শনাক্ত করতে পারে এবং সঠিক মুহূর্তে নিজেকে টার্গেটের উপর আছড়ে ফেলতে পারে। আর ঠিক এইটাই ঘটেছে আজ। প্রথম অপারেশনটি হয়েছে দক্ষিণ লেবাননের দের সেডিয়ান শহরের কাছে খালাত আল রাজ নামক এলাকায়। সেখানে আইডিএফ এর একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট নতুন সামরিক অবকাঠামো নির্মাণের কাজ করছিল। এই ইঞ্জিনিয়ারিং যানগুলো সাধারণত সামরিক রাস্তা তৈরি করে বাংকার নির্মাণ বা ফরওয়ার্ড অপারেটিং বেস স্থাপনের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ ইসরায়েল দক্ষিণ লেবাননের দীর্ঘমেয়াদী অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক এই মুহূর্তে হিজবুল্লাহ ড্রোন ইউনিট একটি নির্দিষ্ট লয়টারিং গ্লাইডের উৎক্ষেপণ করে। ড্রোনটি ইসরায়েলি বিমানের প্রতিরক্ষা ব্যবস্থার রাডার এড়িয়ে সরাসরি সেই ইঞ্জিনিয়ারিং যানের উপর আঘাত হানে। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং বা অন্য কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনকে আটকাতে পারল না কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে সেই ড্রোনের ডিজাইনে। লয়টারিং গ্লাইডগুলো অত্যন্ত কম উচ্চতায় উঠতে পারে, এদের রাডার ক্রস সেকশন খুবই ছোট এবং এরা ভূমির কন্টুর অনুসরণ করে উড়ে যেতে পারে। এটা প্রচলিত রাডার সিস্টেমের জন্য শনাক্ত করা অত্যন্ত কঠিন। আর এখান থেকে আসে আসল ভয়ঙ্কর চিত্রটা শুরু হয়। প্রথম আঘাতের পর ইসরায়েলি কমান্ডো যখন পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল, তখন দ্বিতীয় আঘাত আসে রাশফার শহরে। এখানে আইডিএফ এর পদাতিক বাহিনীর একটি দল এবং একাধিক সাজোয়া যান একত্র হয়ে পরবর্তী আক্রমণের পরিকল্পনা করছিল। সামরিক পরিভাষায় এটাকে বলে স্টেজিং পয়েন্ট, যেখানে সেনারা রিগ্রুপ করে পরবর্তী পদক্ষেপ নেয়। কিন্তু সমস্যা হলো, হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিট এই অবস্থানের সুনির্দিষ্ট কোঅর্ডিনেট পেয়ে গিয়েছিল। এবার একটি বা দুটি নয়, পুরো একটি ড্রোন সোয়ার্ম বা ঝাঁক পাঠানো হলো। একসাথে একাধিক আবাবিল গ্লাইডিং যখন রাশরাফের আকাশে এসে ইসরায়েলি সমাবেশের উপর আছড়ে পড়তে শুরু করলো, তখন পুরো এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটল। একাধিক সাজোয়া যান ধ্বংস করা হয়, বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়। সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো, হিজবুল্লাহ এই অপারেশনে সোয়ার্ম ট্যাকটিক্স ব্যবহার করেছে। মানে একসাথে অনেকগুলো ড্রোন পাঠানো হয়েছে যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ওভারলোড হয়ে যায় এবং সবগুলোকে একসাথে আটকানো সম্ভব না হয়। এই কৌশলটি গত কয়েক বছরে ইরান, ইয়েমেনের আনসারুল্লাহ এবং হিজবুল্লাহ তিনটি শক্তি ক্রমশ নিখুঁত করে তুলেছে। আর আজকের অপারেশন প্রমাণ করছে এই কৌশল কাজ করেছে। আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণ সংস্থাগুলো গত কয়েক সপ্তাহ ধরে হাই রেজুলেশন স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করছিল এবং সেই বিশ্লেষণ থেকে বেরিয়ে এসেছে তা ইসরায়েলের সরকারি ভাষ্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের পরিচালিত অপারেশন কোডনেম 2 প্রমিস 4, সেই অপারেশনে ইসরায়েলি কি পরিমাণ ক্ষতি হয়েছিল সেটা নেতানিয়াহু সরকার এতদিন কঠোর সেন্সরশিপে চাপা দিয়ে রেখেছিল। ইসরায়েলের নিজস্ব সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনট কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে বটে, কিন্তু সেগুলো রেজুলেশন ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হয়েছে, ঝাপসা করে দেওয়া হয়েছে যেন ক্ষতির আসল পরিমাণ স্পষ্ট না হয়। কিন্তু ইউরোপীয় মহাকাশ সংস্থা সেন্টিনেল-2 স্যাটেলাইটের ডাটা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। রামাত ডেভিড এয়ারবেস একটি ইসরায়েলের উত্তরাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোর একটি। এই ঘাঁটির দুটি প্রধান কৌশলগত জোনে সরাসরি আঘাত এসেছে। প্রথম আঘাত পড়েছে যুদ্ধ বিমানের সাপোর্ট, হেভিকল এবং লজিস্টিক এরিয়ারে। দ্বিতীয় আঘাত পড়েছে ফাইটার জেটের জ্বালানি সরবরাহ এবং সার্ভিসিং পয়েন্টে। এর মানে হলো আক্রমণকারীর পক্ষ শুধু এলোপাতারি মিসাইল ছড়ে নেই, তারা সুনির্দিষ্টভাবে জানতো কোন পয়েন্টে আঘাত করলে বিমান ঘাঁটির অপারেশনাল সক্ষমতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা টার্গেটিং ইন্টেলিজেন্সের একটা অত্যন্ত উচ্চ পর্যায়ের নমুনা।
আর এটাই ইসরায়েলের সামরিক কমান্ডকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে। সাফেদ শহরের কাছে মিসাইল ঘাঁটিগুলোতেও একটি প্রধান কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই ঘাঁটি আইডিএফ এর রাডার এবং কমিউনিকেশন নেটওয়ার্কের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ধ্বংসের পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় যোগাযোগ ব্যবস্থা সামরিকভাবে পুরোপুরি অচল হয়ে পড়েছিল। 10 মার্চ হিজবুল্লাহ ড্রোন হামলার ক্যাম্পে সিমসন ঘাঁটিতে যে বিস্ফোরণ ঘটে তার তীব্রতা স্যাটেলাইটের ডাটায় পরিষ্কার দেখা যাচ্ছে। প্রায় 200 মিটার এলাকা জুড়ে আগুন লেগেছিল এবং সেই আগুন টানা কয়েকদিন চলছে। বিশ্লেষকরা 2016, 2024 এবং 2025 সালের ছবি তুলনা করে নিশ্চিত করেছেন সেই এলাকায় কোনো গাছপালা ছিল না। যা পুড়েছে সেটা ইসরায়েলের সামরিক যানবাহনের লজিস্টিক ইয়ার্ড। এখানে প্রশ্ন উঠছে, ইসরায়েল এই ক্ষতির কথা কেন স্বীকার করছে না? উত্তরটা সহজ, কারণ এই ক্ষতি স্বীকার করলে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় পর্যায়ে প্রশ্ন উঠবে, জনমনে আতঙ্ক ছড়াবে, আর সবচেয়ে বড় কথা ওয়াশিংটনের কাছে জবাবদিহি করতে হবে। আর ঠিক এই জায়গায় এখন সবচেয়ে বেশি আলোচনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে সাম্প্রতিক ফোন আলাপটি মোটেও স্বাভাবিক ছিল না। ইসরায়েলের প্রতিটি ফ্রন্টে ক্রমাগত ব্যর্থতা, আমেরিকা সরবরাহ করা বিলিয়ন ডলারের অস্ত্র ও প্রযুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন, এবং মধ্যপ্রাচ্য আমেরিকার কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে ট্রাম্প নেতানিয়াহুকে সরাসরি জবাবদিহির মুখে ফেলেছে। এই ফোন আলাপের পর ট্রাম্প সাংবাদিকের সামনে এসে যে বক্তব্য দিয়েছে সেটা আজকের সবচেয়ে চাঞ্চল্যকর অংশ। ট্রাম্প দাবি করছে ইসরায়েলে তার জনপ্রিয়তা 99% এবং তিনি রসিকতার ছলে বলছেন আমেরিকার প্রেসিডেন্সি শেষ করে তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন এটাকে অনেকে হালকা কৌতুক হিসেবে দেখতে পারেন, কিন্তু ভূরাজনৈতিক বিশ্লেষকরা এই বক্তব্যকে অন্যভাবে পড়ছেন। ট্রাম্প কার্যত নেতানিয়াহুকে এই মেসেজ দিচ্ছেন, তুমি আমার নির্দেশনা ছাড়া কিছু করতে পারবে না, এবং যদি তুমি ফলাফল দিতেও ব্যর্থ হও তাহলে তোমার বিকল্প খুঁজে নেওয়া হবে। ট্রাম্প সরাসরি সাংবাদিকদের বলছেন নেতানিয়াহুকে নিয়ে চিন্তার কিছু নেই, আমি তাকে যা করতে বলবো সে ঠিক তাই করবে। এই একটি মাত্র বাক্য বিশ্লেষণ করলে যে চিত্র বেরিয়ে আসছে, ইসরায়েলের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, যিনি নিজের দেশের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার কথা, তিনি আসলে ওয়াশিংটনের নির্দেশিকায় পরিচালিত হচ্ছেন। এটা ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য কতটা অবমাননাকর সেটা তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন পুরো পরিস্থিতিকে যদি একটু দূর থেকে দেখা যায় তাহলে কয়েকটা বিষয় পরিষ্কার হওয়া যায়। প্রথমত, হিজবুল্লাহ ড্রোন সক্ষমতা এখন আর আগের জায়গায় নেই। তারা সোয়ার্ম অ্যাটাক, প্রিসিশন স্ট্রাইক এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্সি তিনটি একসাথে ব্যবহার করতে পারছে। এটা ইসরায়েলের জন্য একটা সম্পূর্ণ নতুন ধরনের হুমকি, যার জবাব তাদের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থায় পুরোপুরি নেই। দ্বিতীয়ত, ইরানের মিসাইল ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে পৌঁছে যাচ্ছে এবং ক্ষতি হচ্ছে। ইসরায়েল সেই ক্ষতি লুকোচ্ছে, কিন্তু স্যাটেলাইট মিথ্যে বলে না। তৃতীয়ত, আমেরিকা ইসরায়েলের সম্পর্কে এখন একটা স্পষ্ট ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে। আপনি কি মনে করছেন ইসরায়েল এই চাপ সামলাতে পারবে, নাকি সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্টে জানান।